প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে পাইলস। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আজকের অতিথির সাথে। ডাক্তার আহমেদ উজ্জামান 1958 সালের নভেম্বরে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1983 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর পিএইচডি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, পাইলস নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতে একটু জানতে চাইব, পাইলস কি? পাইলস মূলত মলদ্বারের পাশের যে রক্তের নালী থাকে সেই নালীগুলোর স্ফীতি। প্রত্যেকটা মানুষেরই এই রক্তনালীগুলা মলদ্বারের কাছে এসে শেষ হয় এবং এখান থেকে আমরা যেটা জানি যে ভেনগুলার উৎপত্তি হয়, যার মাধ্যমে রক্তটা পুনরায় মানুষের শরীরের দিকে অর্থাৎ হার্টের দিকে ফেরত আসে। কিন্তু এই জায়গাটায় যেহেতু কিছুক্ষণ সময়ের জন্যে রক্তটা থেমে থাকে, সেই অবস্থাতে দেখা যায় যে মলদ্বারের রক্তনালীগুলোর স্ফীতি, পাশাপাশি মলদ্বারের যে পাতলা আবরণ থাকে অর্থাৎ মিউকোসা, সেইটারও স্ফীতি ঘটায়। এটাই মূলত আমরা জানি পাইলস বা অর্শ, বা আমরা যেটা বলে থাকি হেমোরয়েডস। এবং আমি একটু ঝুঁকিপ্রবণ বা ঝুঁকিপূর্ণ যে গ্রুপটা সেটি সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, যে কারা সাধারণত এই পাইলস ভুগে থাকেন পাইলসে? এইটা কোনো ব্যক্তিবিশেষ আলাদা করে নয়, সবারই মলদ্বারের ভিতরে এই ধরনের রক্তনালী থাকার ফলে পাইলস অল্প হলেও থাকে। জীবনের কোনো না কোনো সময়ে এগুলা স্ফীতি ঘটে। কারোর ক্ষেত্রে হয়তো সাময়িক স্ফীতি ঘটে, কারোর ক্ষেত্রে এই স্ফীতিটা এত বেশি হয় যে তখন এটা দীর্ঘস্থায়ী হয়ে যায় এবং এইগুলার সাইজগুলো অনেক বড় হয়ে যায়। আচ্ছা, কারণগুলো কি একটু আমাদের বুঝিয়ে বলা যাবে, যে কি কি কারণে হচ্ছে, অথবা কোনো ফ্যাক্টরের ক্ষেত্রে কাজ করে কিনা? নির্দিষ্ট করে কোনো কিছু ফ্যাক্টর বা কোনো কারণ বলা সম্ভব না, বা এখন পর্যন্ত পাওয়া যায় নাই। তবে দেখা যায় যে একই ফ্যামিলির অনেকেই এই রোগে ভুগেন, সেই ক্ষেত্রে বলা যেতে পারে একই বংশের অনেকের এই রোগ হয়। পাশাপাশি দেখা যায় যে যারা দীর্ঘক্ষণ বসেই আছে, তাদের কাজটাই বসে থাকা, তাদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা হয়। প্লাস যারা খুব মেদবহুল, অনেক ওবেজ, মানে স্বাস্থ্য ভালো, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়। এর পাশাপাশি যাদের নিয়মিত কোষ্ঠকাঠিন্য হয়, অর্থাৎ স্টুলটা সফট হয় না, তাদের ক্ষেত্রে হয়। কিছু কিছু রোগের ক্ষেত্রেও এটা দেখা দেয়, যেমন লিভার সিরোসিস বা অন্য জায়গায় ক্যান্সার থাকলে, অন্ত্রের কোনো জায়গায় ক্যান্সার থাকলে তখন দেখা দেয়। এর বাইরে মানুষের কিছু কিছু শারীরিক পরিবর্তন, অর্থাৎ যখন গর্ভবতী হয় তখন এই ধরনের পাইলস দেখা দেয়। এবং দীর্ঘস্থায়ীভাবে মানুষ যখন শুয়ে থাকে তখন তার স্টুলটা যথাযথভাবে পাস করে না বা শক্ত হয়ে যায়। স্টুল পাস করার অভ্যাসটা যখন পরিবর্তন হয়, বা অভ্যাসটা যখন অনেক ক্ষেত্রে পরিবর্তন হয়, ঠিক মতো আসে না, তখন প্রেসার ক্রিয়েট করার ফলে পাইলসগুলো বড় হয়ে যায়। আচ্ছা স্যার, পাইলস যার হয়েছে তিনি কিভাবে কোনোভাবে বুঝতে পারবেন কিনা যে তার এই সমস্যাটি হয়েছে? সেক্ষেত্রে কোন কোন লক্ষণগুলো প্রাথমিকভাবে প্রকাশ পাবে? প্রাথমিকভাবে তার মলদ্বারে কিছুটা হলেও জ্বালাপোড়া হবে, কখনো কখনো চুলকাতে পারে, বা মলদ্বার তার একটু ভেজা ভেজা মনে হতে পারে। পাশাপাশি যেটা হয় সেটা হচ্ছে যে মলদ্বারের স্ফীতিটা সে মল ত্যাগ করার সময় বুঝতে পারবে। মূলত ভিতরের দিকের পাইলস, অর্থাৎ যেহেতু পাইলস দুই ভাগে থাকে, একটা ইন্টারনাল পাইলস বা ভিতরের অংশের পাইলস, আর একটা এক্সটার্নাল পাইলস। ইন্টারনাল পাইলসগুলা বুঝতে একটু কষ্ট হয়, অর্থাৎ এগুলা শুরুতেই বোঝা যায় না যতদিন না এগুলা বাইরে চলে আসে বা রক্তক্ষরণ হয়। বাইরে যে পাইলসগুলো থাকে সেগুলো সহজে বোঝা যায়, কারণ একটা হচ্ছে ওগুলো স্ফীত হয়ে যায়, প্লাস অনেক সময় এই জায়গায় রক্ত জমাট বেঁধে যাওয়ার ফলে ব্যথা বোধ করে, তখন এটা বোঝা সহজ হয়। কিন্তু ইন্টারনাল পাইলসগুলো একটু দেরিতে বুঝতে পারে সবাই। আমরা কিন্তু দেখে থাকি যে পাইলসের কিছু ক্যাটাগরি রয়েছে বা স্টেজ রয়েছে, আপনারা কিসের ভিত্তিতে সেটি করে থাকেন? এটা স্টেজ আমরা ভাগ করে থাকি 1, 2, 3, 4 হিসাবে। যখন 1 অর্থাৎ একেবারে প্রাথমিক পর্যায়ে, খুব একটা সমস্যাও রোগীর হয় না, বা আমরাও দেখতে পারি যে তাদের ক্ষেত্রে বড় ধরনের কোনো চিকিৎসার প্রয়োজন হয় না।
হয়তো জীবনযাত্রার কিছু পরিবর্তন এবং খাদ্যাভ্যাস পরিবর্তন করলে এটা সম্ভব। স্টেজ 2-তে এটা একটু বড় হয়, বুঝতেই পারছেন, যেহেতু প্রথম পর্যায় থেকে দ্বিতীয় পর্যায়টা একটু বড় হয়। তবে সেক্ষেত্রেও এখন ওষুধ পাওয়া যায়, প্লাস হচ্ছে কিছু খাদ্যাভ্যাস পরিবর্তন এবং লাইফস্টাইল চেঞ্জ করলে সম্ভব। তৃতীয় পর্যায়ে মূলত এই পাইলসটা মলদ্বারের মুখের কাছে চলে আসে এবং বেশিরভাগ ক্ষেত্রে হয়তো মলত্যাগ করার পরে আবার ভিতরে চলে যায়, কখনো কখনো হয়তো একটু প্রেশার ক্রিয়েট করে ভিতরে ঢোকানো লাগে। এই ক্ষেত্রে ওষুধে খুব একটা কাজ হয় না, আমরা মূলত এই ক্ষেত্রে সার্জারির কথা বলে থাকি। আর চতুর্থ পর্যায়ে যেটা, সেটা ভিতরের পাইলসগুলো মলদ্বারের একেবারে বাইরে এসে যায় এবং বাইরেই থাকে সবসময়। এটাতে সে সবসময় অস্বস্তি বোধ করে এবং এই ক্ষেত্রে অপারেশন তো অবশ্যই প্রয়োজন, আদারওয়াইজ এটাকে কোনোভাবেই ওষুধের সাহায্যে চিকিৎসা দিয়ে নিরাময় করা সম্ভব যাবে না। আচ্ছা, তার মানে আপনারা হচ্ছে তার আকার আকৃতি এবং ধরন অনুযায়ী তার স্টেজগুলো ভাগ করে থাকছেন। সাধারণত কখন বা কোন সময় আপনাদের কাছে রোগীরা আসে, কিংবা আমি একটু জানতে চাইবো যে কোন সময় যাওয়া উচিত রোগীদের, ঠিক কোন উপসর্গের সময়টাতে? রোগের উপসর্গ প্রথম যেগুলো বললাম, যেগুলো দেখা দিলে অর্থাৎ একটু জ্বালাপোড়া বা চুলকানি বা দীর্ঘক্ষণ বসে থাকলে অস্বস্তি, অনেকে বলেন যে আমার মলদাটা গরম মনে হয়, এই ধরনের অস্বস্তি, প্লাস কিছু অনেকে বোধ করেন যে একটু ভিজে যাচ্ছে, এই ক্ষেত্রেই চিকিৎসকের পরামর্শ নেওয়াটা বাঞ্ছনীয়। কারণ তাতে কিছু ওষুধ প্রয়োগ এবং কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন আনলে রোগী দীর্ঘদিন সুস্থ থাকতে পারে। কিন্তু আমাদের দেশে যেটা হয়ে থাকে, সবাই এই জিনিসটা নেগলেক্ট করে এবং দেখা যায় যখন আসে তখন হয়তো আমরা অপারেশনের কথাটাই বলে থাকেন এবং অপারেশনটাকে ভয় পেয়ে তারা অপারেশন করান না, সেটিকে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা থাকে। সেক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকবে এই জাতীয় রোগী যারা আছেন যে দীর্ঘদিন ধরে পুষে রাখছেন, কি ধরনের জটিলতা হতে পারে সেক্ষেত্রে? দীর্ঘদিন ধরে পুষে রাখলে যেটা হয়, যদি এখান থেকে রক্তক্ষরণ হতে থাকে তাহলে সে শারীরিকভাবে দুর্বল বোধ করবে, তার শরীরে রক্তশূন্যতা দেখা দিবে, এমনকি যেটা হয় যে সে মলত্যাগ করতে ভয় পায়, যে আমি মলত্যাগ করতে গেলে আমার প্রচুর ব্লিডিং হবে এবং রক্তপাত হবে এবং আমি অসুস্থ হয়ে পড়ব। আমাদের যেটা সাজেশন, আমরা বলি যে রোগ পুষে রেখে তো লাভ নাই, ভয় পেয়েও লাভ নাই, চিকিৎসা এটা অবশ্যই করতে হবে। এখন রোগটাকে ভয় পেতে হবে, চিকিৎসাকে না। আর এখন যে উন্নত প্রযুক্তির মাধ্যমে অপারেশনগুলো করা হয়, তার ফলে দেখা যায় যে অশ্বটা খুব সহজেই বা পাইলসটা খুব সহজেই চিকিৎসা করে দেওয়া সম্ভব এবং রোগীও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। আপনি যেটি বলছিলেন যে স্টেজ 3 এবং 4-এ হচ্ছে অপারেশনটা, 4-এ বিশেষ করে সবচেয়ে জরুরি, অপারেশন ছাড়া হয় না। তো সেক্ষেত্রে যখন সার্জারিটা করেন, সার্জারির কতদিনের মধ্যে রোগী সুস্থ হয়ে যান এবং তার পরবর্তীতে আপনাদের পরামর্শ কি থাকে তাদের জন্য? অ্যাকচুয়ালি স্টেজ 4-এ যেটা আমরা অপারেশন করি, সেটা আসলে বর্তমানে সবাই জানেন যে মেশিনের সাহায্যে যে অপারেশনটা হয় অর্থাৎ লঙ্গ পদ্ধতিতে, সেটা প্রয়োগ করা সম্ভব হয় না। সুতরাং তার ক্ষেত্রে অপারেশন করার পরবর্তীতে তার সুস্থতা আসতে মোটামুটি 1 মাস লেগে যায়। হোয়ারাজ যদি তার দ্বিতীয় পর্যায়ে বা তৃতীয় পর্যায়ে আমরা অপারেশন করি পাইলসের, সেই ক্ষেত্রে দেখা যায় যে রোগী প্রথম এক সপ্তাহেই মোটামুটি সুস্থ হয়ে যায় এবং স্বাভাবিকভাবে কাজকর্ম করতে পারে। আচ্ছা, আর অপারেশনের পরবর্তীতে আপনাদের পরামর্শ কি থাকে? অপারেশনের পরবর্তী যেটা আমরা মেনটেন করি বা আমরা বলে থাকি যে অপারেশনের পরবর্তী 1 মাস একটু সহজপাচ্য খাবার খাওয়া এবং যাতে টয়লেটটা নরম থাকে সেদিকে লক্ষ্য রাখা এবং মলদ্বারে যাতে সে মলত্যাগ করার সময় কোনোভাবেই বেশি প্রেশার ক্রিয়েট না করে, এইগুলাই। এর বাইরে চিকিৎসা হয়ে গেলে অর্থাৎ অপারেশন হয়ে গেলে পরবর্তী সময়টা সে রোগ মুক্তই জীবনযাপন করে। পরবর্তীতে আবার রিকভার করার বা আবার নতুন করে হওয়ার কি কোনো সম্ভাবনা আছে কিনা? অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে যিনি অপারেশন করছেন তার অভিজ্ঞতার উপরেই অনেক কিছু নির্ভর করে। আচ্ছা, আমি প্রায় বিগত 20 বছর ধরেই এই অপারেশনগুলো করে আসছি, যেহেতু আমার স্পেশালিটিটা মূলত এই রোগের উপরেই। আমি যাদের করে দিয়েছি তাদেরকে দ্বিতীয়বার দেখি নাই যে আবার এই পাইলস নিয়ে আসে। অনেক ক্ষেত্রে এই কারণে অনেকেই এই অপারেশনটা করান না এবং চান না, মানে পরবর্তীতে তারা অপচিকিৎসকের কাছে গিয়ে আরো জটিল হয়ে চলে আসেন। তো সেটি যাতে না হয় আমরা সেটি চাইবো। স্যার, অনেক ধন্যবাদ। আশা করছি আপনার মূল্যবান পরামর্শগুলো আমাদের দর্শকদের কাছে আসবে। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম পাইলস বা অর্শ, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের আজকের অতিথির কাছ থেকে। আশা করছি আপনাদের উপকারে আসবে।
আজকের থেকে আমরা যে মুভমেন্টগুলো দেখাবো এগুলোকে আমরা বলি হচ্ছে উইকনেসগুলোকে কীভাবে আমরা ফিক্স করব। অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের এক্সারসাইজ করার পরে কিছু কিছু উইকনেস থাকে যেগুলোকে আমরা ওই মানে ঠিক মতো ডেভেলপ করতে পারছি না, কিন্তু খুব কুইক ফিক্স কিছু আমরা চাচ্ছি যে খুব তাড়াতাড়ি যিনি ওই বডি পার্টসগুলো আমরা কীভাবে ই করবো, ডেভেলপ করবো, সেটার জন্য কিছু প্রায়োরিটি এগিয়ে থাকে, এক্সারসাইজ থাকে। তো ওই এক্সারসাইজগুলো আমরা দেখাবো। তো আমরা স্প্লিট বাই স্প্লিট দেখাবো যে কীভাবে লেগস, চেস্ট, ল্যাটস, শোল্ডার অ্যান্ড আর্মস কীভাবে আলাদা আলাদাভাবে এগুলাকে আমরা ফিক্সেশন করতে পারি। এখন যাদের আবার দেখা যায় যে এক্সারসাইজ করার পরে টোটাল বডিতে তারা মনে করছে যে মানে টোটাল বডিতে একটু করতে হবে, ফিক্স আপ করতে হবে, তারা যেটা করবেন যে টোটাল বডি ওয়ার্কআউটটা করবেন, যে এক্সারসাইজগুলো আমরা সিরিয়ালি দেখাবো সবগুলোই আপনাকে করতে হবে। আর যদি এমন হয় যে না ওরকম কিছু না, টোটাল বডি না, কেউ হয়তো কারো থাকে প্রায়োরিটি থাকে হচ্ছে হয়তো লেগসে, কারোর প্রায়োরিটি থাকে হয়তো চেস্টে, কারোর প্রায়োরিটি থাকে শোল্ডারে, যদি এরকম হয় তাহলে আপনারা যেটা করবেন আইসোলেটেডলি ওই এক্সারসাইজগুলো আমি যেভাবে বলবো সেভাবে করবেন। তবে আগে বলে রাখছি এক্সারসাইজগুলোর সিস্টেমটা হচ্ছে এই যে এক্সারসাইজগুলো দেখাবো মানে খুব একটা মানে বেশি এক্সারসাইজ আমি করবো না, মানে দেখাবো না, প্রত্যেকটা বডি পার্টের জন্য 2 থেকে 3টা আমরা দেখাবো মুভমেন্ট দেখাবো। এটা সিস্টেমটা হচ্ছে অ্যাট এ স্ট্রেচ 14 days এক্সারসাইজটা করবেন, যেটা আমরা অন্য সব যে সমস্ত ওয়েট ট্রেনিংয়ের সময় আমরা যেটা করি যে একটা এক্সারসাইজ করার পরে অ্যাটলিস্ট আমরা 48 আওয়ার্স আমরা রেস্ট দিই, এই রেজিমেনে সেরকম থাকবে না। এটাকে আমরা যেটা করবো অ্যাট এ স্ট্রেচ 14 days আমরা করবো, করার পরে ওই বডি পার্টটাকে আমরা 7 দিনের জন্য রেস্টে দিয়ে দেবো। ওই 7 দিন আর কোনো এক্সারসাইজ করবো না। 7 দিন পর আপনার যে রেগুলার যে প্রোগ্রামটা থাকে, প্রোগ্রামগুলো থাকে, সেই প্রোগ্রামে আপনি চলে যাবেন। তবে একটা জিনিস যদি এমন হয় যে টোটাল বডি করছেন আপনি, তাহলে 14 দিন পরে টোটাল বডিটাকে আপনাকে রেস্ট দিতে হবে, 7 দিন পরে আপনি এক্সারসাইজ প্রোগ্রামে আসবেন। এখন স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। প্রথমে আমরা শুরু করবো সবচেয়ে হায়েস্ট যে বডি পার্টটা লেগস দিয়ে আমরা করবো, শুরু করবো। আর এটা যখন আমরা করছি তখন আমরা বলবো যে কীভাবে কী ধরনের রিপিটেশন আপনাকে করতে হবে। কারণ বিগিনার্সদের জন্য এক ধরনের রিপিটেশন, ইন্টারমিডিয়েটদের জন্য এক ধরনের রিপিটেশন থাকবে, আর যারা অ্যাডভান্স তাদের জন্য এক ধরনের রিপিটেশন থাকবে। এবং কেন থাকবে সেটা আমি আপনাদের বলে দেবো। এখন দেখা যাক আমরা শুরু করি ফ্রম দ্য ভেরি বিগিনিং, মানে লেগসটাকে কীভাবে আমরা দিব, প্রায়োরিটি দিব। ওকে সাদা, তাহলে আমরা প্রথমে শুরু করবো হচ্ছে স্কোয়াট দিয়ে। তবে যেহেতু এটা আমরা বললাম যে ফিক্সিং এক্সারসাইজ, এটা কি করবো আমরা, এটা সুপার সেট মোশনে করবো, যাতে প্রত্যেকটা মানে বডি পার্ট এক্সস্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। এখন আমরা দেখাবো যে এটার সাথে স্কোয়াট অ্যান্ড ডেড লিফট একই সাথে কীভাবে আমরা মারবো। ওকে রেডি? ইয়েস। নর্মাল যে স্কোয়াটটা আমরা এর আগে কিন্তু আমরা করেছিলাম, দেখিয়েছিলাম, নর্মাল এতে করবে। গো। ইয়েস। এটাকে আমরা বলি ফুল স্কোয়াট। তবে ফুল স্কোয়াট বলতে অনেক সময় দেখা যায় পুরোটা বসে যায়, পুরোটা করে যাবেন না, বসে যাবেন না। পুরোটা যদি বসে যান, একদম পুরোটা বসে গেলে তাহলে যে জিনিসটা হবে লোয়ার ব্যাকে একটা ইনজুরি হবে। আর একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি ফুল স্কোয়াট করছেন তখন কিন্তু মেন জিনিসটা হচ্ছে যেটা আপনার নিচটা যাতে পিছন দিকে থাকে, যেটা আমরা এর আগে বলেছিলাম বেসিক মুভমেন্টটা। নিটা যদি সামনের দিকে চলে আসে তাহলে কিন্তু মাসেলে কোনো পড়বে না, টেনশন পড়বে না, যা প্রেশারটা পড়বে হচ্ছে আপনার নিজে। ওকে পারফেক্ট। ওকে, এর সাথে সাথে মানে নন স্টপ কোনো রেস্ট ছাড়া চলে আসবে হচ্ছে ডেড লিফট। রেডি? ইয়েস, গো। ইয়েস, অলওয়েজ খেয়াল করবেন যে ডেড লিফটের সময় যে জিনিসটা হবে আপনার স্পাইনটা যাতে অলওয়েজ স্ট্রেট থাকে, স্পাইন যাতে কোনোভাবেই কার্ভেশন না হয়, এবং পুরো মুভমেন্টটা মানে হবে হচ্ছে আপনার গ্লুটস মাসল এবং হ্যামস্ট্রিং মাসল, মানে আপনার যে পিছন দিকে যে মাসলগুলো থাকে লেগসের পিছনের প্রত্যেকটা মাসল থেকে যাতে আপনার প্রেশারটা দেন, এটা কোমর থেকে কিন্তু আসবে না, খেয়াল রাখবেন। কোমর থেকে আসলে কিন্তু কোমরে ব্যথা শুরু হবে, যাতে লোয়ার ব্যাক কোনো ইনজুরি আছে ইনজুরিটা কিন্তু বেড়ে যাবে, পেনটা বেড়ে যাবে। ওকে স্টপ। ওকে, তার মানে কি এই জিনিসটা আমরা একটার সাথে একটা করছি, মিনিমাম হবে 5 সেট। যদি আপনার যদি স্ট্যামিনা যদি বেশি থাকে তাহলে আপনি 7 সেট পর্যন্ত করতে পারবেন। এখন চলে আসে রিপিটেশন কি করব। যারা একদমই বিগিনার কিন্তু প্রথমে এই মাসলটাকে ডেভেলপ করতে চাচ্ছেন, তারা যে জিনিসটা করবে, বিগিনার্স বলতে আমরা বোঝাচ্ছি যারা একদম প্রথম দিন থেকে শুরু করে 6 মাস পর্যন্ত, তাদেরকে আমরা ধরি হচ্ছে একদমই বিগিনার। তাদের রিপিটেশনটা হবে লোয়ার পোর্শনের জন্য অলওয়েজ হবে 20 রিপিটেশন। যদি 20-এর নিচে কোনো কিছু হয় তাহলে ইনজুরি হওয়ার চান্স থাকবে, বেসটা তৈরি হবে না। ওইটা হচ্ছে বিগিনারদের জন্য। ওকে, নাও গো ফর দ্য ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট ধরছি কাদের, যারা 6 মাস থেকে শুরু করে 3 বছর পর্যন্ত যার ওয়েট ট্রেনিংয়ের এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে আমরা ধরি একদম মানে ইন্টারমিডিয়েট। তাদের যে রিপিটেশনটা হবে 8 to 12, 8 থেকে 12। তাহলে যে জিনিসটা হবে মাসকুলার ডেভেলপমেন্ট হবে, জিনিসটা হচ্ছে এই। আর এরপরে চলে যাবো আমরা অ্যাডভান্সের ক্ষেত্রে। অ্যাডভান্স কারা, যারা +3 years, তাদের জন্য রিপিটেশন হবে 4 to 6।
4 to 6 বলতে বোঝাচ্ছে যে ওয়েটটা আপনাকে অনেক বেশি নিতে হবে, যে ওয়েটটা নিয়ে আপনার 4 থেকে 6 বারের বেশি মারতে পারবেন না। এখন চলে আসি রিজনটা কি, হোয়াট ইজ দ্য রিজন। বিগিনার্স লেভেল থেকে যে জিনিসটা হচ্ছে, এদের যে জিনিসটা আমরা কোনো হরমোনাল সেক্রেশনের দিকে যাচ্ছি না, কারণ আমরা জানি ওয়েট ট্রেনিংয়ের মেন জিনিসটাই হচ্ছে মানে ইটস অল অ্যাবাউট হরমোনস। যদি হরমোন সেক্রেশন যদি প্রপারলি না হয়, তাহলে আপনার মাসকুলার ডেভেলপমেন্ট অথবা ম্যাস বিল্ডিং অথবা শ্রেডিং কোনোটাই হবে না। এই জন্য যেটা হচ্ছে বিগিনার্সদের জন্য হচ্ছে স্ট্রেংথ ডেভেলপমেন্ট করছি, এবং আমরা বেসটাকে তৈরি করছি, ফর্মটাকে ঠিক করছি, এই জন্য রিপিটেশনটা বেশি দিচ্ছি। ফর্ম যদি ঠিক হয়, বেস যদি ঠিক থাকে, তাহলে পরবর্তীতে ওই বেসের উপর করে আমরা যে কোনো মানে হরমোনাল সেইটাকে বা সিস্টেমটাকে আমরা এক্সারসাইজের মাধ্যমে ম্যানিপুলেট করবো। এখন চলে আসি আমরা ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে, কেন তাদের রিপিটেশনটা 8 to 12 করতে হবে। একটা জিনিস সবসময় আমরা রাখবো, খেয়াল রাখবো, মানে যদি মডারেট রিপিটেশন আমরা করি, তাহলে যে জিনিসটা হবে গ্রোথ হরমোন উইল বি রিলিজিং, কারণ তখন যে জিনিসটা হয় ইন্টারমিডিয়েট দরকার হচ্ছে ম্যাস বিল্ডিং, নিড মোর ম্যাস। তখন যদি গ্রোথ হরমোন রিলিজটা যদি 100% আমরা করতে পারি এক্সারসাইজ থ্রুতে, তাহলে ম্যাসিভ ডেভেলপমেন্ট হবে। ওকে, নাও গো ফর দ্য অ্যাডভান্স। কেন 4 to 6? যত হেভি ওয়েট নেবেন এবং লো রিপিটেশন মারবেন, তখন যে জিনিসটা হবে টেস্টোস্টেরন উইল বুস্ট আপ। এখন টেস্টোস্টেরনের এটা কি, ইউ উইল বিকাম মোর মাসকুলার, ভাস্কুলার অ্যান্ড হার্ড। তার মানে কি হচ্ছে যে ফেজ বাই ফেজ যাচ্ছে, কিন্তু আপনি যদি আগে যদি জিনিসটা করে ফেলেন, হোয়াট উইল বিকাম, যেটা হবে আপনার যে মাসলটা ছোট মাসলটা ছিল, দ্যাট উইল বিকাম মোর হার্ডার। ওটা পরে ডেভেলপ করা একটু কঠিন হয়ে যায়। আবার যদি আপনি ইন্টারমিডিয়েট লেভেলে যদি আপনি জিনিসটা যদি এটা করেন, তাহলে খুব একটা গ্রোথ ফ্যাক্টর হবে না। এই জন্য আমরা ফেজ বাই ফেজ করছি। এরপরও টেকনিক্যাল টার্মের প্রায়োরিটি অনুযায়ী আমরা জিনিসটা হয়তো চেঞ্জ করতে পারবো। তো আজকে আমরা দেখালাম হাউ টু ডেভেলপ দ্য লেগস উইথ দ্য 14-day প্রোগ্রাম। তো কিন্তু খেয়াল রাখবেন, আফটার 14 days 7 day উইল বি এ গ্যাপ ফর দ্য লেগস। এখন আমরা নেক্সট প্রোগ্রামে দেখাবো হাউ টু ডেভেলপ দ্য চেস্ট অ্যান্ড দ্য ব্লাস্ট। প্রিয় দর্শক, পেঁপে আমাদের সবার অত্যন্ত পছন্দের একটি ফল। কি কি পুষ্টি গুণাগুণ রয়েছে এই পেঁপের মধ্যে, চলুন শুনে নেওয়া যাক একজন পুষ্টিবিদের কাছ থেকেই। পেঁপে এমন একটি পুষ্টি সমৃদ্ধ খাবার যা কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই খাওয়া যায়। তাছাড়া কাঁচা পেঁপে কিন্তু আমরা সালাদ হিসেবেও খেতে পারি। আর এই পেঁপে কিন্তু এতই সহজলভ্য যে সারা বছরই কিন্তু তা আমরা বাজারে কিনতে পাই। পেঁপেতে পাপাইন নামে এক ধরনের এনজাইম আছে যা কিন্তু আমাদের হজমে সহায়তা করে। তাছাড়া বিভিন্ন ধরনের মাংসকে কিন্তু নরম করতে সহায়তা করে। পেঁপে ভিটামিন এ, সি এবং ই সমৃদ্ধ। বিটা ক্যারোটিন থাকায় কিন্তু পেঁপে আমাদের অ্যাজমা প্রতিরোধে সহায়তা করে। তাছাড়া কোলন ক্যান্সার বা প্রোস্টেট ক্যান্সারের বিরুদ্ধেও কিন্তু প্রতিরোধ গড়ে তোলে। পেঁপে প্রচুর পরিমাণে আঁশ এবং ফলিক অ্যাসিড সমৃদ্ধ, তাই যাদের কনস্টিপেশন আছে তারা কিন্তু অনায়াসেই প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণে পেঁপে নিতে পারেন। তাছাড়া প্রেগনেন্সিতে কিন্তু অর্থাৎ গর্ভাবস্থায় অনেকেরই কিন্তু কনস্টিপেশন হয়, ফলে আমরা কিন্তু পেঁপে খাওয়ার পরামর্শ দিয়ে থাকি। তবে দর্শক অবশ্যই মনে রাখবেন, প্রেগনেন্সিতে কিন্তু অবশ্যই পেঁপেটা ভালোভাবে পাকা হতে হবে, কারণ কাঁচা পেঁপে অথবা আধা পাকা পেঁপে কিন্তু লেটেক্স নামে একটি উপাদান থাকে যা কিন্তু অনেক সময় গর্ভপাতের ঝুঁকি বাড়িয়ে থাকে। কিডনি পেশেন্ট বা ডায়াবেটিক পেশেন্ট যেই হন না কেন, অবশ্যই পেঁপে খেতে পারবেন একটি নির্দিষ্ট পরিমাণে এবং অবশ্যই শারীরিক অবস্থার উপর ভিত্তি করে। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। অল্পতেই যাদের বমি হয়, যাত্রা শুরুর পূর্বে কিংবা যাত্রা পথে তাদের খাবার গ্রহণ থেকে বিরত থাকা উচিত। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে, কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, খুব কমন আমরা যেগুলো দেখি, একটা হচ্ছে মেস্তা, মেলাজমা। কারণ কি, একটা হচ্ছে যেমন প্রেগনেন্সি, কনসের পিলস, টু মাচ অফ কসমেটিক্স, টু মাচ অফ সানলাইট, বেশি রোদে গেলে এই মেস্তা হতে পারে। এছাড়াও আরও কারণ, যেমন অনেকে মোটা হয়ে যাচ্ছে, দেখা একটা ঘাটটা কালো হয়ে যাচ্ছে, হ্যাঁ, ফেসের আশেপাশে কালো হয়ে যাচ্ছে, এটাকে বলে আমরা অ্যাকান্থোস নিগ্রিক্যান্স। এটার অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে ওজন বেড়ে যাওয়া, এছাড়াও ডায়াবেটিস, ইভেন এটার কোনো কোনো মারাত্মক ইভেন ক্যান্সারের কারণে এই ধরনের দাগ হতে পারে। দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়
এনটিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। আপনাদের সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।